একটা ছেলে যার বয়স মাত্র 19 বছর, যে সবেই ক্লাস 12 পাস করেছে এবং 12 পাস করেছে শুধু এটা না, 90% মার্কস নিয়ে পাস করেছে। এমন একটা ছেলের ব্যাপারে আপনার আইডিয়া কী হবে? সে কেরিয়ারে অনেক কিছু করবে, কিন্তু আমি যদি বলি যে 9 ঘন্টার মধ্যে সে এমন এক কর্মকাণ্ড রাজস্থান এবং দিল্লিতে ঘটাবে যেটার জন্য পুলিশ তার পিছনে হন্যে হয়ে পড়ে থাকবে। তার এমন একটা জিনিসের নেশা ছিল যেটা তাকে পুরোপুরি ডুবিয়ে দিল। সে দিদির সাথে এমন কর্মকাণ্ড করবে যেটা কল্পনার বাইরে। ইভেন পুলিশের সামনে এটা বলবে যে দিদি যদি সেই সময় আমাকে না আটকাতো তাহলে দিদির সাথে এরকম কিছু হতো না। ভাবুন, সবে ক্লাস 12 পাস করেছে, 90% মার্কস পেয়েছে এবং শেষমেশ দিদির সাথেই এমন কর্মকাণ্ড সে করে বসে। আজকের ঘটনায় আপনি প্রথমেই দুটো সিসিটিভি ফুটেজ দেখুন। একটাতে আপনি দেখছেন 6টা সকালবেলা 22 এপ্রিল 2026, হলুদ জামা, কালো প্যান্ট এবং একটা জুতো পরে রাহুল দিল্লির এক সোসাইটিতে এন্ট্রি নিচ্ছে। ঠিক 6টা 36 মিনিটে সে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে দুজন ব্যক্তির সাথে কথা বলে। এরপর 46 মিনিট কেটে যায়। ঠিক 7টা 22-এর সময় সে আবার ওই সোসাইটি থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন সে ঢুকেছিল আর যখন সে বেরোচ্ছে এর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা কি আপনারা লক্ষ্য করতে পেরেছেন? প্রথমে সে যখন ঢুকেছিল হলুদ জামা, কালো প্যান্ট এবং একটা জুতো পরেছিল, এবং যখন সে বেরোচ্ছে সে হলুদ জামা, সাদা প্যান্ট আর একটা চপ্পল পরে বেরোচ্ছে। এই 46 মিনিটে সে কি এমন করলো? রাহুলের জন্ম হয় রাজস্থানের আলওয়ারে। সে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। সেই সমস্ত ফ্যামিলিতে পড়াশুনো করে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো রাহুলও ডিসাইড করে সে ভালো করে পড়াশুনো করবে। সে ভালো করে পড়াশুনো করতে শুরু করে, কিন্তু বাড়ির অবস্থা তো খুব একটা ভালো ছিল না। সে যে গ্রামে থাকতো সেই গ্রামের বেশিরভাগ মানুষই দেশের বড় বড় শহরে গিয়ে কাজ কাম করে তার ফ্যামিলিকে টাকা পাঠাতো। যেহেতু সে ছেলে ছিল, তার বয়স যেহেতু হচ্ছিল, সে পড়াশুনোর পাশাপাশি কাজেরও প্ল্যানিং করতে থাকে। সে একটা সোর্সের মাধ্যমে সোজা চলে যায় দিল্লি এবং দিল্লিতে গিয়ে একটা বাড়িতে সে কাজ নেয়। সেখানে তার স্যালারি ছিল 20,000 টাকা। সে যেমন কাজ করছিল তার সাথে সাথে পড়াশুনোও করছিল। 8 মাস সেখানে কাজ করার পর সেখান থেকে তার যে মালিক আছে তারা তাকে তাড়িয়ে দেয়। এই তাড়িয়ে দেওয়ার পিছনেও একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে অনলাইন গেমিংয়ের নেশা, এবং এই অনলাইন যে গেমিং আছে সেটাই তার জীবনের সবথেকে বড় সর্বনাশ ডেকে আনবে। যে রাহুলের একটা সুন্দর কেরিয়ার হতে পারত, সেই রাহুল বর্তমানে চলে আছে। রাহুল আলওয়ারে ফেরত যায় এবং সেখানে ফেরত গিয়ে সে নর্মাল লাইফ শুরু করে। ক্লাস 12 কমপ্লিট করেছে, এবার সে নিশ্চয়ই কলেজ যাবে। না, সে কলেজ যাবে না। তার তো অনলাইন লুডো গেমিংয়ের নেশা লেগে গেছে। সেখান থেকে মাঝে মাঝে সে কিছু টাকা হারতো, আবার কিছু টাকা জিততো। এবার যখন সে হারতো সেই সময় সে কী করতো? বাড়িতে যা পেতো সেগুলো বাজারে বিক্রি করে ওই গেম আবার খেলতো। তো এইরকমই একটা দিন ছিল, সে গেম খেলছিল। এবার গেম খেলতে খেলতে সে 5 লাখ টাকা জিতে যায়। এটা লাক বাই চান্স বলতে পারেন। এবং তার সাথে তারই এক বন্ধু বিষ্ণু, সেও এই অনলাইন লুডো গেমিং খেলছিল। সে 90,000 জেতে। এবার বিষ্ণু বলে, ভাই তুই এত টাকা জিতে গেলি। অ্যাকচুয়ালি বিষ্ণু তার থেকে একটু বয়সে বড়ও ছিল। তো সে বলে, ভাই তুই এত টাকা জিতে গেলি আর আমি মাত্র 90,000 টাকা জিতলাম। তোর লাকটা আজকে খুব ভালো চলছে। তুই আমার এই 90,000 টাকা নে, জুয়াতে লাগা, যেটা জিতবি সেটা আমরা শেয়ার করে নেব। রাহুল ভাবে যে হ্যাঁ, আজকে তো আমার দিনটা ভালো, তো আমি ওর 90,000 টাকা নিয়ে গেমে লাগিয়ে দিই। যেমন কথা সেরকম কাজ, 90,000 টাকা লাগানো হয় এবং ঘন্টা খানেকের মধ্যে 90,000 টাকা লস করে ফেলে। তখন বিষ্ণু বলে, তুই তোর বেলায় এত টাকা জিতলি আর আমার 90,000 টাকা, যেটা আমি অনেক কষ্ট করে জিতলাম, সেটা তুই লস করে ফেললি। এবার আমাকে আমার 90,000 টাকা রিটার্ন দে। তখন রাহুল বলে যে না, এটা তো কথা ছিল না, আমি কেন তোকে 90,000 টাকা রিটার্ন দেবো? এই নিয়ে তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়। ইন দ্য লাস্ট রাহুল মেনে নেয় যে হ্যাঁ, তাকে 90,000 টাকা রিটার্ন করতে হবে। এবার 90,000 টাকা সে যে 5 লাখ টাকা জিতেছিল তার মধ্যে থেকে দিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু রাহুল ভাবে যে না, এই 5 লাখ টাকা আমি জিতেছি, এটা কেন আমি ওকে দেব? বরঞ্চ এই 5 লাখের মধ্যে কিছু টাকা আমি লাগিয়ে 90,000 টাকা আর্ন করি। সেটার চেষ্টা সে করে, কিন্তু চেষ্টা যতই করুক না কেন, জুয়া এমন একটা জিনিস, এখানে
একবার জেতা যায় এবং লাখোবার হারা যায়। এবার আস্তে আস্তে রাহুল সেই 5 লাখের যে অ্যামাউন্টটা জিতেছিল সেটা হারতে শুরু করে এবং হারতে হারতে সে পুরো 5 লাখ টাকাই হারিয়ে ফেলে। এবার সে 90,000 টাকার ঋণী হয়ে গেছে তার দাদা কাম বন্ধু বিষ্ণুর কাছে। বিষ্ণু বলে, এবার আমাকে আমার 90,000 টাকা দে। তখন রাহুল বলে, আপাতত তো আমার কাছে টাকা নেই, তুমি আমার এই মোবাইলটা তোমার কাছে রেখে দাও। দুজনে এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা বাইকে উঠে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় বিষ্ণু বলে, আমি একটু বিয়ে বাড়ি যাবো, তো বেটার টু বি তুমি আমার বাইকটা আমার বাড়িতে রেখে আসো, আর বাইকের চাবিটা তুমি আমার ওয়াইফকে দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। রাহুলকে দিয়ে বিষ্ণু নিজের মতন বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাহুল তার বন্ধু কাম দাদা বিষ্ণুর বাড়িতে পৌঁছায়, বাইকটা রাখে, চাবি দেওয়ার নাম করে বিষ্ণুর ওয়াইফকে বাইরে ডাকে, দেন তার সাথে কুকর্ম করে। এই সমস্ত কিছু করার পর বিষ্ণুর বাইকটা নেয় সে, আর বিষ্ণুর ওয়াইফের মোবাইলটা নিয়ে সোজা বেরিয়ে যায়, এক্সপ্রেসওয়েতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে মারুতি ওমনি ভ্যান, যেটাকে তার গ্রাম মেনলি অ্যাম্বুলেন্স হিসাবে ইউজ করে, ড্রাইভার ওখানে নেশা করছে। তাকে গিয়ে বলে যে দিল্লি যাবে, আলওয়ার থেকে দিল্লির ডিস্টেন্স খুব একটা বেশি না। সে বলে যে ঠিক আছে, 6,000 টাকা লাগবে। এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সে। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে ঠিক সকালবেলা 6:10 নাগাদ দিল্লির অমর কলোনি, যেখানে সে আগে 8 মাস কাজ করেছিল, সেখানে পৌঁছায়। পৌঁছিয়ে মারুতি অমনি ভ্যানের ড্রাইভারকে বলে যে তুমি এখানে একটু ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে তোমার টাকাটা নিয়ে আসছি। কিন্তু ও যে সেই ওই কলোনির মধ্যে ঢুকলো, অমনি ড্রাইভার ঘন্টাখানেক ওখানে দাঁড়ানোর পরেও তাকে আর আসতে না দেখে সে আবার আলওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়, আর ভাবে রাহুলকে আলওয়ারে দেখলে সে এই 6,000 টাকাটা নিয়েই ছাড়বে। রাহুল ঠিক 6:28 ভিতরে ঢোকে, 5 মিনিট হেঁটে একটা গাড়ির সামনে দাঁড়ায়। সেখানে তার পুরনো 2জন বন্ধু যারা ওই এরিয়াতে ওই সমস্ত অ্যাপার্টমেন্টে কাজ করে, তাদের সাথে কথা বলে। 2 মিনিট কথা বলার পর সে কোথাও একটা যায়। ঠিক 46 মিনিট পর সে আবার বেরিয়ে আসে। এবার তার জামা প্যান্ট সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার এই 46 মিনিটে এক্স্যাক্টলি সে কী করেছিল, তখন 7:45 বাজে। দিল্লির অমর কলোনির এক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা জিম থেকে ফেরত এসে তাদের অ্যাপার্টমেন্টে যায়। তাদের কাছে এক্সট্রা কী ছিল, তাদের মেয়ে ভিতরে পড়াশুনো করছে এটাই তারা জানে। তো তারা দরজা খুলে যেই না তাদের মেয়ের রুমে যায়, যে দেখে মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানার পাশে পড়ে আছে, তার জামা কাপড় শরীরে ঠিকঠাক অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যান্ড তাকে মৃত ঘোষণা করা হয়। এইদিকে পুলিশের কাছে অলরেডি খবর চলে গেছে দিল্লির অমর কলোনি, যেটা একটা পশ সোসাইটি, সেখানে IRS অফিসারের মেয়েকে খুন করা হয়েছে এবং খুনের আগে তার সাথে মোস্ট প্রবাবলি কুকর্ম করা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছায়, তদন্ত শুরু করে। যেহেতু পশ সোসাইটি ছিল সেহেতু সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। সিসিটিভি ক্যামেরার 2 ঘন্টা ধরে পুলিশ চেক করে। সিসিটিভি ক্যামেরাগুলো 2 ঘন্টা পুলিশ চেক করতেই হলুদ জামা, কখনো কালো প্যান্ট, কখনো সাদা প্যান্ট, কখনো জুতো পরা, কখনো স্লিপার পরা সেই ছেলেটার দিকে তাদের নজর চলে যায়। IRS দম্পতিকে দেখানো হয়। IRS দম্পতি বলে যে হ্যাঁ, একে তো চিনি, এ তো আমরা 1.5 মাস আগে কাজ থেকে বার করে দিই, এ তো রাহুল, এর বাড়ি তো আলওয়ার, এর সমস্ত ডকুমেন্ট তো আমাদের কাছে আছে। পুলিশ সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আলওয়ার পৌঁছে যায়। আলওয়ার পৌঁছে তারা জানতে পারে আলওয়ারের পুলিশও তাকে খুঁজছে। আলওয়ারে সে এক কুকর্ম ঘটিয়ে গেছে। রাহুল তার দাদা কাম বন্ধু বিষ্ণুর ওয়াইফের সাথে কুকর্ম করে তার ফোন নিয়ে, তার বাইক নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডট মিলে গেছে। আলওয়ার পুলিশ, দিল্লি পুলিশ খুঁজছে এই রাহুলকে, কিন্তু রাহুল কোথায়? রাহুলকে আগে ধরতে হবে। রাহুলের যত গ্রামের লোকজন আছে, পরিবার পরিচিতি আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখান থেকে তেমন কিছুই বেরিয়ে আসে না। তো পুলিশ ডিসাইড করে রাহুল ওই দিল্লি থেকে কোথায় যেতে পারে। তো পুলিশ ভাবে যে দিল্লির আশেপাশে যারা তার পরিচিত কাজ করে তাদের কাছেই হয়তো রাহুল আশ্রয় নিয়েছে। সেই জন্য সঙ্গে সঙ্গে পরিবারকে বলে, আপনাদের কি দিল্লির আশেপাশে কোনো পরিবার পরিচিতি কেউ থাকে? তখন তারা জানতে পারে যে রাহুলের কাকার ছেলে গুরগাঁওতে থাকে। তার সাথে কন্ট্যাক্ট করা হয়, তাকেও থানাতে তুলে আনা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে বলে যে হ্যাঁ, আমাকে রাহুল সকালবেলা কল করেছিল এবং সকালবেলা কল করে আমাকে বলে যে আমি দিল্লিতে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, আমি হয়তো মরে যাব, কিন্তু আলওয়ারে যে ঘটনা আমার উপর চাপানো হচ্ছে সেটা আমি করিনি, এটা মিথ্যে দোষ দেওয়া হচ্ছে, এটা বলি রাহুল ফোনটা কেটে দিয়েছিল। যখন
গুরগাঁওতে সেই কাকার ছেলের ফোনটা চেক করে, দেখে এটা একটা ইন্টারনেট কলিং। এবার এই ইন্টারনেট কলিং করলে পুলিশ সাধারণত লোকেশন জানতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নেয়। একটা ওয়াইফাই কানেক্ট করে রাহুল তার কাকার ছেলেকে ফোন করেছিল। এবার সেটা ছিল একটা হোটেলের। সেই হোটেলে পুলিশ রেড করে। পুলিশ যখন হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসা করে রাহুল বলে এই ছেলে কি এসেছিল, তারা যখন রেজিস্টার চেক করে তখন দেখে রাহুল নিজের নাম, নিজের আইডি কার্ড সমস্ত কিছু দিয়েই ওই হোটেলের 201 নম্বর রুমে চেক ইন করেছিল। তারা 201 নম্বর রুমে ওয়েটার হিসাবে গিয়ে তাকে বাইরে বেরোতে বলে। সে বাইরে বেরোলেই তাকে অ্যারেস্ট করে থানাতে আনা হয়। এবার থানাতে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই জিজ্ঞাসাবাদে কি কি বেরিয়ে আসলো সেই সমস্ত কিছু বলার আগে এই কেসের যে মেইন ভিকটিম আছে আইআরএস অফিসারের 22 বছরের মেয়ে, তার ব্যাপারে একটু জেনে নিই। তার নাম, সে কোন স্কুলে পড়তো, কোন কলেজে পড়তো, এই ব্যাপারে কিছু জানা যায়নি। এইগুলো পুলিশ গোপন রেখেছে। কিন্তু যে মেয়েটা সিবিএসসিতে ভালো রেজাল্ট করেছিল, টপ র্যাঙ্কার ছিল, যে ইউপিএসসির পড়াশুনো করছিল এবং সবাই আইডিয়া করছিল আর 1-2 বছরের মধ্যে সে হয়তো কোনো বড় অফিসার আমাদের দেশের হবে, কিন্তু তার আগেই তার মৃত্যু হলো। এখানে অনেক ট্র্যাজেডি আছে। যখন আইআরএস অফিসার দম্পতি তারা বলবে পুলিশের সামনে যে আমাদের মেয়ে সে সারা জীবন রাত জেগে পড়তো, কিন্তু আমরাই বলেছিলাম যে তুমি রাত জেগে পড়ো না, এতে শরীর খারাপ হয়, সকালবেলা পড়াশুনো করো, তাহলে তোমার পড়া মনে থাকবে। ওই দিনই তার ফার্স্ট ডে ছিল সকালবেলা উঠে পড়া। কিন্তু রাহুল কেন কুকর্ম করলো, কেনই বা তাকে মারলো, তার আসল উদ্দেশ্য কী ছিল? পুলিশের ইন্টারোগেশন রুমে যখন পুলিশ তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে, সে বলে যে না, আমি ওখানে গেছিলাম, ম্যাডাম আমাকে ডেকেছিল, আমি টাকা পেতাম কিছু, এরকম নানান কিছু ধানাই পানাই বলার পর পুলিশ তাকে একটু টনিক দেয়। দেওয়ার পর তাকে সিসিটিভি ক্যামেরাটা দেখায়। সে যে ফোন করেছিল সেটা বলে। সিসিটিভি ক্যামেরাতে এটা দেখার পরেও সে মানতে চায় না। তখন পুলিশ বলে, আরে তুমি তো ড্রেস চেঞ্জ করেছো, এই ড্রেসটা পরে গেছিলে, সেটা ওই অ্যাপার্টমেন্টেই রেখে চলে এসেছিলে, সেই রক্তমাখা ড্রেসটাও আমরা উদ্ধার করেছি। তখন রাহুল ভেঙে পড়ে। সে ভেঙে পড়ে বলে যে আমি এত টাকা লস করেছিলাম, আমার বিষ্ণুকে টাকা দিতেই হতো, আমি গ্রামের বাড়ি ছেড়ে কোথায় যাব, তো এই কারণে ভাবি টাকা কোথায় পাওয়া যেতে পারে। সেই সময় আমার মনে পড়ে দিল্লিতে আমি যেখানে কাজ করেছি সেই আইআরএস দম্পতির কাছে অনেক টাকা আছে, তাদের একটা লকার আছে, সেই লকারটা আমি খুলতেও দেখেছি, সেই লকারে লাখো লাখো টাকা থাকে, তো সেখান থেকে গেলে আমি মিনিমাম 5-6 লাখ টাকা তো পেয়েই যাব। এই কারণে আমি পুরো প্ল্যানটা করি। আমি সেদিন আসার পর আমি যখন এন্ট্রি নেওয়ার পরেই আমার কয়েকজন পরিচিতর সাথে দেখা হয়ে যায়। পরিচিতদের সাথে কথা বলে আমি সোজা ওই অ্যাপার্টমেন্টে ঢুকি। আমি জানতাম এই আইআরএস দম্পতি, তার 22 বছরের মেয়ে যাকে আমি দিদি বলে ডাকতাম, তাদের রুটিন কী। এই সময় মেনলি আইআরএস দম্পতি এবং তাদের মেয়ে তারা জিমে যেত, আর যদি মেয়ে জিমে নাও যেত সে ঘুমাতো, যেহেতু তাকে আমি দেখেছি বরাবরই রাত জেগে পড়াশুনো করতে কোনো একটা এক্সামের জন্য। তো আমি যখন এন্ট্রি নিই তখন পুলিশ তাকে থামিয়ে বলে যে তুমি এন্ট্রিটা নিলে কী করে, তুমি কী করে জানলে যে চাবিটা কোথায় আছে? তখন সে বলে যে আমরা যারা লোকের বাড়িতে কাজ করি আমরা জানি লোক কোথায় চাবি রেখে যায়, আমাদের কাছে এক্সট্রা কী থাকে সেইগুলোই ওই সাইডে লোকানো থাকে, কোনো টবের নিচে, কোনো বালতির নিচে। আমি এরকম জানতাম, সেখান থেকে চাবিটা বার করে আমি এন্ট্রি নিই এবং রুমে ঢুকতেই দেখি দিদি বিছানার উপর বসে পড়াশুনো করছে। তাকে আমি বলি যে আমার টাকা পয়সা লাগবে, সে আমার সাথে ফাইট করতে শুরু করে, তাকে আমি মাথায় আঘাত করি, সে পড়ে যায়। এরপর লকারটা খোলার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট দরকার ছিল, কিন্তু আমি লকারের কাছে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার চেষ্টা করলে ফিঙ্গারপ্রিন্টটা রিসিভড হয় না। তো আমি সেই লকারটা ভাঙি, সেখান থেকে 2.5 লাখ টাকা মতো নিয়ে সোনা গয়না যা ছিল সেই নিই। ততক্ষণে দিদি অজ্ঞান হয়ে গেছে। দিদির সাথে কুকর্ম করে যখন আমি বেরিয়ে আসছিলাম তখন আমি ভাবি যে এইভাবে ছেড়ে গেলে দিদি তো আমার ব্যাপারে বলে দেবে, তো মোবাইলের যে চার্জারের তার ছিল সেটা জড়িয়ে দিদিকে মেরে দিই। দিদি যদি প্রোটেস্ট না করতো, দিদি যদি আমাকে না আটকাতো, তাহলে দিদির সাথে আমি এরকম কোনো কিছুই করতাম না। পুলিশ তারপর বলে যে তুমি ওখান থেকে বেরিয়ে কি করলে? তখন রাহুল বলে আমি ওখান থেকে বেরিয়ে একটা অটো করে পালাম স্টেশনে গেলাম। আমি ভাবলাম যে দিল্লিতে বেশিক্ষণ থাকলে আমি ধরা পড়ে যাব, আমি রাজস্থানের অন্য কোনো এরিয়াতে চলে যাব, আলোয়ারে গেলেও তো ধরা পড়ে যাব। তো গিয়ে শুনি ট্রেন নেই। তো আমি ভাবছিলাম এক জায়গায় বেশিক্ষণ থাকা ভালো না, আমি ওখান থেকে চুপচাপ বেরিয়ে দিল্লির দুয়ারকা সাইডে চলে যাই। ওখানে আমার চেনা পরিচিত কিছু লোক ছিল, তাদের সাথে যদিও মিট করিনি। পর একটা আমি হোটেলে চেক ইন করি, সেখানের ওয়াইফাই থেকে আমি আমার কাকার ছেলেকে ফোন করি। দেন আমি রেস্ট নিচ্ছিলাম এবং নেক্সট প্ল্যান করছিলাম যে কোথায় পালিয়ে যাওয়া যায়। তার আগেই আপনারা ধরে ফেললেন আমাকে।
পরবর্তী সময় পুলিশ তদন্তে আরও জানতে পারে যে এই আইআরএস দম্পতি রাহুলের সাথে খুব ভালো ব্যবহার করত। ইভেন যখন উৎসব পার্বণ আসতো তখন প্রত্যেকটা যে কাজের লোক ছিল তাদের বাড়িতে প্রত্যেককে বকশিস দিত। এবং রাহুল খুনের পর যে ড্রেসটা পরেছিল না, যে ড্রেসটা চেঞ্জ করে পরেছিল, সেটা কার ছিল বলুন তো? আইআরএস অফিসারের নিজের। সেই আলমারি থেকে বার করেই রাহুল ওই ড্রেসগুলো পরেছিল। কেন সে ওই ড্রেসগুলো পরেছিল? তার কারণ তার পুরনো ড্রেসে রক্তের ছিটা লেগে গেছিলো। তাকে কাজ থেকে তাড়ানোর পিছনেও কিন্তু সবথেকে বড় কারণ ছিল অনলাইন গেমিং। সে ওখানে কাজ করত, পড়াশুনো করত, তার সাথে সাথে অনলাইনে গেম খেলা তখন থেকেই স্টার্ট করেছিল। তখনও মাঝে মাঝে জিততো, মাঝে মাঝে হারতো। এই কারণে ও কি করত, ওখানকার যত দোকান আছে তাদের কাছ থেকে এই আইআরএস দম্পতির নাম করে টাকা ধার নিত, মাঝে মাঝে দিয়ে দিত, কিন্তু আবার মাঝে মাঝে দিতও না। এবার এমনও অনেক সময় হয়েছে যে আইআরএস দম্পতি বাজার করার জন্য টাকা দিয়েছে, ও গেছে সমস্ত কিছু কিনেছে, কিনে বলেছে যে আইআরএস দম্পতি এসে টাকা দিয়ে দেবে, আমাকে টাকা দেয়নি। পরে যখন দোকানদাররা সব বোঝে তখন তারা আইআরএস দম্পতিকে কমপ্লেন করে। প্রথমে দুবার ওয়ার্নিং দেওয়া হয়, তৃতীয়বার ফাইনালি ছাঁটাই করে দেওয়া হয়। আমি এই ঘটনাতে একটা জিনিস ক্লিয়ারলি আপনাদের বলতে পারি যে এই যে রাহুল মিনা ছিল, এ মেন্টালি ঠিকঠাক ছিল না। এ একদম কোল্ড মাইন্ডের একটা ক্রিমিনাল ছিল। সে যদি টাকা লুট করতেই যেত, কুকর্ম কেন করলো? যদিও এখনও ময়না তদন্তের পুরো যে ফরেন্সিক রিপোর্টটা আসে সেটা আসেনি, তা হলেও আগেও তো একটা তার যে দাদা কাম বন্ধু ছিল বিষ্ণুর ওয়াইফ, তার সাথেও সে কর্ম করেছিল। তো এই ক্ষেত্রে রাহুল মিনার যেন খুব একটা বড় সাজা হয় এটাই আশা করছি। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।